এই বুইড়া খাটাস একদম পিচ্চি বলবে না। আমার বয়স 6 বছর, আর আমি জানি আমি দেখতে অনেক সুন্দরী, আপুর চাইতেও। না না, তুমি তো ঐশ্বরিয়া রায়ের মতো সুন্দরী। কি বলো তুমি? আমার সাথে ঐশ্বরিয়া রায়ের যায়? কথায় শেহজাদি আর কথায় হারামজাদি। আমি হলাম শেহজাদি। হায় হায়, কয় কি পিচ্ছিটা! আল্লাহ, দড়ি ফেলাও, আমি উপরে উঠা যাই। আর বুইড়া খাটাস, তুমি চাইলে আমাকে প্রপোজ করার একটা চান্স নিতে পারো। অ্যাকসেপ্ট করব কি করব না সেটা পরে ভেবে দেখব। হায়, তুমি এসব শোনার আগে আমাকে নিল না কেন? বিথি, তুই যাবি এখান থেকে? যাচ্ছি যাচ্ছি। আর এই হিরো, শোনো, চান্স মিস করিও না, পরে পস্তাবে। বিথি চলে গেল। আমি আর শিমলা হাসতে লাগলাম। বিথি মেয়েটা বয়সের চাইতেও বেশি পাকনা, একদিনে যে কোনো ছেলের মাথা খারাপ করে দিবে। দর্শক ভাইরা সাবধান থাকেন কিন্তু। সকালে ঘুম থেকে উঠে মার্কেটের দিকে রওনা দিলাম। পথিমধ্যে দেখলাম কিছু ছেলে একটা মেয়ের ওড়না ধরে টানাটানি করছে। দেখে মাথায় রক্ত উঠে গেছে। কি করি এখন? একা তো ওদের সাথে পারবো না, তাই তাড়াতাড়ি ক্লাবের ছেলেদের ফোন দিলাম। রাফি, হাবিব, শান্ত, তোরা কই? কিছু পোলাপান নিয়ে মোহনার সামনে চলে আয়। দোস্ত, তুই দাঁড়া, আমরা 2 মিনিটে আসতেছি। আমি দেরি না করে লাঠি নিয়ে ওদের মারতে আসলাম। পিছন থেকে কিছু ছেলে আমাকে ধরে ফেললো। আমি আর লড়তে পারলাম না, ওরা আমাকে মারতে লাগলো। ততক্ষণে আমার বন্ধুরা চলে আসলো। ছেলেগুলো আমাকে ছেড়ে দিল। বন্ধুরা কয়েক ঘা মারতে সবগুলো লেজ গুটিয়ে পালালো। আমরা মেয়েটাকে ছাড়িয়ে নিলাম। এই মেয়ে, তুমি এখানে কি করছো? আর ওরা কারা? ভাইয়া, আমি কলেজে যাচ্ছিলাম, আর এই ছেলেগুলো আমাকে জোর করে। ও আচ্ছা, চলো তোমাকে বাড়িতে পৌঁছে দেই। তারপর মেয়েটাকে বাড়ি পৌঁছে দিলাম। আপনাদের বলা হয়নি, আমার যে কোনো বিপদে আমার বন্ধুরা সবার আগে এগিয়ে আসে। আমার জন্য ওরা জীবনও দিতে পারে। ওদের সাথে আমার ভাইয়ের সম্পর্ক। এবার চলুন আমার পরিচয়টা দিয়ে দেই। আমি সাইফুর রহমান, অনার্স প্রথম বর্ষে পড়ি। বখাটে একটা ছেলে, খাই দাই ঘুমাই, আর ইউটিউবে গল্প আপলোড করি। আর গান গাওয়ার ক্ষুদ্র প্রতিভা আছে আমার। এবার গল্পে আসা যাক। বন্ধুরা যে যার মতো বাসার দিকে রওনা দিলাম। হঠাৎ একটা পুলিশের গাড়ি এসে আমার সামনে থামলো। কিছু অফিসার নেমে আমার হাতে হাত করা পুড়িয়ে গাড়িতে তুললো। তারপর থানায় এনে লকআপে ঢুকালো। তারপর লাঠি নিয়ে এক ম্যাডাম আসলো। ম্যাডাম দেখে আমি তো ক্রাশ, এত সুন্দর কোনো পুলিশ হতে পারে। আমি অন্য রাজ্যে হারিয়ে গেলাম। ম্যাডামের ডাকে বর্তমানে আসলাম। কি, রাস্তায় ঘুরে ঘুরে মারামারি করা হচ্ছে? কনস্টেবল সাহেব, কিছু গরম ডিম নিয়ে আসুন তো। ও মা, বলে কি? গরম ডিম দিয়ে কি করবেন ম্যাডাম? কি করব সেটা আনলেই দেখতে পারবে। বিশ্বাস করেন ম্যাডাম, আমি কিছুই করিনি। ওই ছেলেগুলো একটা মেয়ের সাথে অসভ্যতা করেছে, তাই ওদের মেরেছি। চুপ, একদম কথা বলবি না। ততক্ষণে আমার বন্ধুরা উকিল সাহেবকে নিয়ে চলে আসছে জামিন নিয়ে। সেদিনের মতো বেঁচে গেলাম। না হলে যে রাগী পুলিশ ম্যাডাম একেবারে গরম ডিম দিয়ে দিত। আব্বু আম্মু কিছুই জানে না আমি যে এতক্ষণ শ্বশুর বাড়ি ছিলাম। কি ব্যাপার সাহেব, সারাদিন কোন রাজ্যে ছিলেন? বাবা, বন্ধুদের সাথে একটু ঘুরতে গেছিলাম। মিথ্যা বললাম, নইলে কেরানি খেতে হতো। এসব আড্ডাবাজি আমার ঘরে চলবে না। ওকে বাবা। বাবার সামনে থেকে এসে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। মা দুপুরে খাবার জন্য ডাক দিলেন। খুব খিদে পেয়েছে, মনে হয় পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। সারাদিন কিচ্ছু খাইনি। আবার খাইনি বললেও ভুল হবে। শ্বশুর বাড়িতে কয়টা ডান্ডার বাড়ি খেয়েছি। খাবার খাওয়ার জন্য টেবিলে বসলাম। কি ব্যাপার, আমার গুণধর ছেলে সারাদিন কোথায় ছিলেন? খাওয়ার সময় তো ঠিকই আছেন। মা, আমার যে কত বিজনেস তুমি জানো? সে বিজনেসে টাকা আসে না যায়। বেশি কথা না বলে খেয়ে আমাকে উদ্ধার কর। আর কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নিলাম। তারপর রুমে গিয়ে একটু রেস্ট নিলাম। বিকেলবেলা আড্ডা দেওয়ার জন্য বাসা থেকে বের হলাম। কিছু দূর যাওয়ার পর দেখলাম এক জায়গায় অনেক লোক জমা হয়েছে। আস্তে আস্তে সেখানে গেলাম। গিয়ে যা দেখলাম তা দেখে আমার চোখ কপালে উঠে গেছে। দেখি সেদিনের পুলিশ ম্যাম কিছু বকাটে ছেলেকে আচ্ছা করে ধোলাই করছেন। আমি তো ভয়ে শেষ। তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়লাম। এবার আসুন পুলিশ ম্যামের পরিচয়টা দেই। ওনার নাম শিমলা, গায়ের রং দুধে আলতা, এখানকার থানার ভারপ্রাপ্ত মহাপরিচালক। গুন্ডা বদমাশরা উনার নাম শুনলে ভয়ে কাঁপে। এবার গল্পে আসা যাক। সেখান থেকে সে ক্লাবের বন্ধুদের সাথে আড্ডা দিলাম।
কি রে সেদিন কেমন দিল পুলিশ ম্যাম? শালা তোদের সাথে আর কথাই বলবো না, সারা দিন খালি পচাস। সরি দোষ। কিছু না বলে সেখান থেকে চলে আসলাম। কিছু দূর যেতেই আবার পুলিশের গাড়ি এসে হাজির, কিন্তু আজকে ম্যাডাম শুধু একা গাড়িতে। এই ছেলে, এদিকে আসো। গাড়ির কাছে আসলাম। বিশ্বাস করেন ম্যাডাম, আমি কিছু করিনি। আরে ভয় পেও না, আমি তোমাকে ধরতে আসিনি। আমার ভয়টা একটু কাটলো। গাড়িতে ওঠো, তোমার সাথে কথা আছে। কি কথা ম্যাম? বেশি কথা না বলে ওঠো বলছি। আমি গাড়িতে উঠে পড়লাম। ম্যাডামের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। কি সুন্দর চাহনি, পরীর মতো চেহারা। আমি কিছু বুঝলাম না, এত সুন্দর মেয়েরা কেন যে পুলিশের চাকরি করে। এমন হাঁ করে কি দেখছো? ম্যাডামের ডাকে বর্তমানে ফিরলাম। না মানে কিছু না। তারপর ম্যাম যা জিজ্ঞাসা করলেন তা শোনার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। এই, প্রেম ট্রেম করো নাকি? গার্লফ্রেন্ড আছে? কি বলেন ম্যাডাম? নিজেকেই সামলাতে পারি না আর গার্লফ্রেন্ড সামলাবো কেমনে? ভালো ছেলে, সাবধান, কোনো মেয়ের দিকে তাকাবে না আর কথাও বলবে না। যদি দেখি তাহলে একদম থানায় নিয়ে ভরে রাখবো। কি কাণ্ড, উনি তো রীতিমতো হুকুম চালাচ্ছে। আমি কি ওনার স্বামী নাকি? ওকে ম্যাম, আপনি যা বলবেন তাই হবে, বিরক্তিকর ভাব নিয়ে বললাম। মনে থাকে যেন। আর তোমার নামটা তো জানা হলো না। ম্যাম, আমার নাম সাইফুর রহমান। কোন ক্লাসে পড়ো? অনার্স প্রথম বর্ষে পড়ি। চলবে। কি চলবে ম্যাডাম? কিছু না, চুপচাপ বসে থাকো। ম্যাম, আমি বাসায় যাব। ও, তাহলে তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও। ফোন নাম্বার দিয়ে কি করবেন ম্যাম? তোমার খোঁজ খবর নিব, কোথাও আবার অফারেন্স করো কিনা। আসলে ম্যাম আমি ফোন চালাই না, আব্বু আমাকে কোনো ফোন কিনে দেন নাই। ডাহা মিথ্যা কথা, প্রতি মাসে 2টা কিনি আর 2টা বিক্রি করি। কি বলো, এত বড় ছেলে এখনো ফোন ইউজ করো না? আচ্ছা চলো আমার সাথে, বাসায় পরে যেও। কোথায় ম্যাম? চলো, গেলেই দেখতে পারবা। আমি আর কিছু বললাম না। গাড়ি চললো। গাড়িটা একটা বড় মোবাইল শপের সামনে এসে থামলো। ম্যাম বলল তাড়াতাড়ি নামো। তারপর নেমে শপিং মলের ভিতরে প্রবেশ করলাম। ম্যাম স্মার্টফোন দেখতে শুরু করলেন। দেখো তো এই ফোনটা পছন্দ হয় কি না। ম্যাডাম অনেক ভালো, কিন্তু কার জন্য? একজনকে গিফট করব। ও ভালো, তার নিশ্চয়ই পছন্দ হবে। তারপর ম্যাডাম ফোনটা কিনে নিয়ে বললেন চলো। তারপর আমরা গাড়িতে গিয়ে বসলাম। ম্যাম আমার হাতে ফোনটা আর উনার কার্ডটা দিয়ে বললেন আমার নাম্বারটা সেভ করে রাখবা, অন্য কারো নাম্বার যেন না দিয়ে। ম্যাম কি দরকার ছিল আমার জন্য এত দামি ফোন কেনার? আমার ইচ্ছে হয়েছে তাই। তারপর ম্যাম আমাকে আমার বাসার সামনে নামিয়ে দিলেন। বাই, সি ইউ লেটার। বাই ম্যাম। যাক বাবা, সকালে কার মুখ থেকে উঠেছিলাম। বাবারে বাবা, দিনটা এত ভালো গেল। বিনা ইনভেস্টমেন্টে 20,000 টাকা ফোনের দাম পেলাম। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আম্মু খাবার জন্য ডাকছেন। সাইফুল, খাবার খেয়ে যা, আমরা বসে আছি। ওকে, আসতেছি আম্মু। তারপর খাবার খেতে টেবিলে বসলাম। কে আজকে এত খুশি খুশি কেন, ব্যাপার কি? কই কিছু না তো, আমার তো মুখটা এমন। তাড়াতাড়ি খাবার খেয়ে রুমে আসলাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম পুলিশ ম্যাম আমাকে এত দামি ফোন কেন কিনে দিলেন? তাহলে উনি আমাকে ভালোবেসে ফেলেছেন? সত্যি বলতে আমিও প্রথম দেখাতে ওনার প্রেমে পড়ে গেছি, যাকে বলে লাভ অ্যান্ড ফার্স্ট সাইট, প্রথম দেখাতেই প্রেম। এসব ভাবতে ভাবতে ফোনটা বেজে ওঠে। এত রাতে আবার কে ফোন করলো? নাম্বার চেয়ে দেখি পুলিশ ম্যাম। ওনার নাম পুলিশ ম্যাম দিয়ে সেভ করে রেখেছিলাম। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কি করছো? কে আপনি? চিনেও না চেনার ভান করলাম। আমাকে চিনতে পারছো না? আমি তোমার পুলিশ ম্যাম। ও ম্যাম আপনি? আমি তো আপনার কথাই ভাবছিলাম। আমার কথা ভাবছিলে কেন? এই যে আপনি আমার কত কেয়ার করেন তাই। ও আচ্ছা, শোনো, কাল সকালে রেডি থেকো, তোমাকে নিয়ে আসবো। ওকে ম্যাম। গুড নাইট। সেম টু ইউ ম্যাম। তারপর ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম। ঘুম আসছে না, শুধু ম্যামের কথাই মনে পড়ছে। কিছুতেই ওনার চাঁদ মুখখানা বলতে পারছি না। কোনো রকম রাতটা পার করলাম। সকালে কে যেন আমাকে ডাকছে, খেয়াল না করে ঘুমিয়ে রইলাম। কোলবালিশটা শক্ত করে জোরে ধরলাম, কিন্তু আশ্চর্য, কোলবালিশটা আজকে এত নরম লাগছে কেন? যা আর একটু ঘুমাই।
হঠাৎ অনুভব করলাম কি যেন নড়াচড়া করছে আমার বুকের উপরে। শালার খোলবালিশও কি হাত পা আছে নাকি? পরে যা দেখলাম তার জন্য 2 মিনিট পাগল ছিলাম। দেখি কোলবালিশ ভেবে ম্যামকে জোরে ধরে ঘুমিয়ে আছি। আমি চিৎকার করতে লাগলাম, ম্যাম আমার মুখটা চেপে ধরলেন। এই চুপ, এত শাড়ির মতো চেঁচাচ্ছ কেন? ম্যাম আপনি এখানে কেন? আমি এতক্ষণ আপনাকে জোরে ধরে ঘুমিয়েছিলাম। চুপ ফাজিল পোলা, আমি আসছি তোমাকে নিতে। আন্টি বলল তুমি নাকি রুমে ঘুমোচ্ছ, তাই তোমাকে জাগাতে আসলাম। তুমি তো আমাকে জড়িয়ে ধরে সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি ভেবেছিলাম কোলবালিশ ঘুমের মধ্যে আমি কি করি কি শুরু ঠিক নেই, প্লিজ কাঁদবেন না। ওকে ওকে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, তোমাকে নিয়ে বের হব। ওকে ম্যাম, আপনি 2 মিনিট বসেন, আমি 2 ঘন্টায় আইতাছি। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। ম্যাম আপনি একটু ড্রয়িং রুমে যান, আমি চেঞ্জ করব। আমি কোথাও যাব না, এখানেই চেঞ্জ করো। আমি চোখ বন্ধ করলাম। তারপর আমি তাড়াতাড়ি একটা সাদা শার্ট, প্যান্ট, ব্লেজার, শুজ পরে রেডি হলাম। ওয়াও, তোমাকে তো দারুণ লাগছে। থ্যাংক ইউ ম্যাম। আর ম্যাম শাড়ি তো আপনাকে দারুণ লাগছে, একদম পরীর মতো। হয়েছে হয়েছে, এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। আর আন্টিকে বলো ফিরতে রাত হবে। তারপর আম্মুকে বলে বেরিয়ে পড়লাম। সারাদিন ম্যামের সাথে ঘুরলাম। রাতে ম্যাম তার এক বান্ধবীর বাসায় নিয়ে আসলেন। তার বান্ধবীর নাকি জন্মদিন। বাড়িটা কি সুন্দর করে সাজানো, আর এখানে সব মেয়ে মানুষ, এত মেয়ের মাঝে আমি খুবই অসহায়। তখন ম্যামের কিছু বান্ধবী আমার কাছে এসে আমাকে জিজ্ঞাসা করলেন, নিজের মধ্যে বলতে শুরু করলো, এই দেখ ছেলেটা কি স্মার্ট, হ্যান্ডসাম, কিন্তু এই ছেলেটা শিমলার সাথে কি করছে? শিমলা, তোর সাথে হিরোটা কি? শিমলার বান্ধবীরা। একদম নজর দিবি না, চোখ তুলে ফেলবো। শিমলা আস্তে আস্তে তার বান্ধবীদের বলল। তা দুলাভাই কেমন আছেন? আমি এদের মুখে দুলাভাই ডাক শুনে অবাক। আমি এদের কোন বোনের জামাই? আমি কিছুটা বিরক্তিকর ভাব নিয়ে বললাম, জি ভালো, আপনারা? সবাই একসাথে বলল, দুলাভাই যখন এসেছে শারীরিক কি খারাপ থাকতে পারে? আচ্ছা দুলাভাই, আমরা এখন আসি, পরে কথা হবে। আর আমাদের বোনটাকে একটু সামনে রাখবেন, হারিয়ে যেন না যায়। আমি কথাবার্তা শুনে বারবার অবাক হচ্ছি। শালার বিয়ে করলাম না, তার আগে দুলাভাই ডাক শুনতে হয়? এমন ভাগ্য কয়জনে আছে? কতগুলো শালি। আপাতত এইসব চিন্তা বাদ দিতে হবে। এদিকে জন্মদিনের কার্যক্রম শুরু হয়ে গেল। রাতও প্রায় 12টা বেজে গেল। সবাই চিল্লাচিল্লিতে ব্যস্ত। শালার সবগুলাই মাইয়া, তাদের মাঝে আমি এক অসহায় হাড্ডি। কেক কাটা শুরু করলো শিমলার বান্ধবী হাসনাহিনা। কেক খাওয়া শেষে একে অপরের মুখে কেক মাখাতে ব্যস্ত। হঠাৎ চমকে উঠলাম, কে যেন আমার মুখে কেক মাখিয়ে দিয়েছে, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। চেয়ে দেখি শিমলার এক বান্ধবী। একটু আগেই তার সাথে আমার পরিচয় হলো। আমার মাথায় রক্ত উঠে গেছে, রাগে ঘাটা থরথর করে কাঁপছে। ইচ্ছে করছে কষে একটা চড় মারি। মুহূর্তেই ঠাস ঠাস করে চড়ের শব্দ। তাকিয়ে দেখি শিমলা তার বান্ধবীর গালে চড় বসিয়ে দিয়েছে। আমি তো দেখে শেষ। যে কাজ আমি করব শিমলাই করে ফেললো তা। যাক বাবা, সবাই সব আয়োজন বন্ধ করে দিয়ে আমাদের দিকে তাকিয়ে রইল। তোর সাহস কি করে হয় ওর গালে কেক মাখানোর, ওর গায়ে হাত দেওয়ার? বান্ধবী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শিমলা আমার কাছে এসে নিজের শাড়ি দিয়ে আমার মুখটা পরিষ্কার করে দিল। আমি হা করে শিমলার কাণ্ডকর্ম দেখছি, সাথে বাকি সবাই। তারপর শিমলা আমার হাত ধরে টেনে সেখান থেকে নিয়ে আসে, আমাকে গাড়িতে এসে বসালো। তারপর আমি আর ম্যাডাম কোনো কথা বললাম না। সাইফুর, কাল একটা পার্কে দেখা করতে পারবে? আমি কোনো কথা বললাম না। শিমলা কি বলছে আমার কোনো খবর নেই। আমি শুধু শিমলার দিকে তাকিয়ে রইলাম। কি করলো মেয়েটা? কি হলো সাইফুর, আমি কি বলেছি শুনতে পেয়েছো? না ম্যাডাম, কি যেন বলেছিলেন? এই, তুমি সারাদিন ম্যাডাম ম্যাডাম বলো কেন? শিমলা বলে ডাকবে, মনে থাকে যেন। ওকে। কালকে পার্কে চলে আসবে, ওকে? ওকে ম্যাম। থুকু শিমলা। তারপর পুলিশ ম্যাম মানে শিমলা আমাকে বাসার সামনে নামিয়ে বাই বলে চলে গেল। আমিও রুমে চলে আসলাম। বারবার শিমলার আজকের পাগলামিগুলো মনে পড়ছে, কিন্তু হঠাৎ মনে প্রশ্ন জাগলো, শিমলা আমাকে কাল পার্কে কেন দেখা করতে বললো? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম খবর নাই। সকালে উঠে পার্কের দিকে রওনা দিলাম। পার্কের কাছে যেতেই যা দেখলাম, আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, মাটিতে বসে পড়লাম। দেখি পুলিশ ম্যাম মানে শিমলার
রক্ত মাখা শরীর নিয়ে রাস্তায় পড়ে আছে শিমলা। কেউ ধরছে না। আমি চিৎকার করে কেঁদে উঠলাম। দৌড়ে ম্যামের কাছে আসলাম, ম্যামকে কোলে তুলে নিলাম। তারপর হাসপাতালের দিকে রওনা দিতে লাগলাম। তখন একটা পুলিশের গাড়ি এসে আমার সামনে থামলো। ভাই, ম্যাডামকে তাড়াতাড়ি গাড়িতে ওঠান। আমি কিছু না ভেবে তাড়াতাড়ি ম্যামকে গাড়িতে তুললাম। আমার চোখ দিয়ে অজরে পানি ঝরছে, জানি না কেন। নিজেকে কন্ট্রোল করতে পারছি না। হাসপাতালের সামনে এসে আমি আর পুলিশ অফিসার ম্যামকে আইসিইউতে পাঠালাম। আমার ভেঙে পড়া দেখে পুলিশ অফিসার বলল, আচ্ছা ভাই, ম্যাম আপনার কে হয়? আমি কে না হয় পরে জানলেন, আগে বলুন ম্যামের এই অবস্থা কি করে হলো, আপনি কিছু জানেন? তারপর পুলিশ অফিসার মানে ম্যামের সহকারী বলতে শুরু করলো। পুলিশ অফিসারটি এমনভাবে বলল, তাহলে শুনুন, আমি হলাম এখানকার থানার পুলিশের সহকারী পরিচালক। 1 মাস আগে শিমলা ম্যাম এখানে পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক হিসেবে জয়েন করেছিল। এখানকার মেয়র জামিল সাহেব ম্যামকে অন্যথায় অফার দিয়ে চেয়েছিল। ম্যাম রাজি না হওয়াতে ম্যামকে নানা রকমের হুমকি দেয়। একদিন জামিল সাহেবের বখাটে ভাই সোহেল একটা মেয়েকে ধর্ষণ করে ম্যাম তাকে থানায় ধরে এনে মারধর করে, কিন্তু জামিল সাহেব তার ভাইকে পলিটিক্যাল পাওয়ার দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়। যাওয়ার সময় ম্যামকে মেরে ফেলার হুমকি দেয়। তাই তো আজ ম্যামকে মেরে ফেলতে চেয়েছে। ম্যামের সহকারীর কথা শুনে রাগে আমার শরীর কাঁপতে শুরু করলো। ইচ্ছে করছে ওই শালা জামিলকে কাঁচা খেয়ে ফেলি। আমাকে এখনো চিনে না। মেয়র জামিলকে আমি ভালো করে চিনি, উনিও আমাকে ভালো করে চিনে, কারণ এর আগে আমিও আমার বন্ধুরা মিলে ওর লোকজনদেরকে বহুবার মেরেছি। তারপর ডাক্তার আসলেন। শুনুন, ওনার ইমিডিয়েটলি ও পজিটিভ ব্লাড প্রয়োজন। আমাদের এখানে আপাতত এই গ্রুপের রক্ত নেই, যেখান থেকে পারেন রক্ত নিয়ে আসুন। ডাক্তার সাহেব, আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ, প্লিজ আমার কাছ থেকে রক্ত নিন। তাহলে তাড়াতাড়ি আমার সাথে আসুন। আমি গিয়ে রক্ত দিলাম। শরীরটা ক্লান্ত লাগছে, কাউকে বসতে দেয়নি। বাইরে গিয়ে ম্যামের সহকারীকে বললাম, ভাই আপনি এখন বাসা চলে যান, আমি এখানে আছি। ওকে ভাই, ম্যামের দিকে খেয়াল রাখবেন, আমি পরে আবার আসবো। আমি আস্তে করে ম্যামের কাছে বসে পড়লাম। ম্যাম গভীর ঘুমে আচ্ছন্ন। ম্যামের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। অনেকক্ষণ পর ম্যামের জ্ঞান ফিরল। ম্যাম আস্তে আস্তে চোখ খুললেন আর সরাসরি আমার দিকে তাকালেন। সাইফুর, তুমি? আর আমি কোথায়? শিমলা, তুমি এখন হাসপাতালে। তুমি রাস্তায় রক্তাক্ত হয়ে পড়েছিলে, আমি তোমাকে হাসপাতালে নিয়ে আসলাম। তুমি কোনো চিন্তা করো না, আমি ওদের কাউকেই ছাড়বো না, কুকুরের মতো মারবো। ম্যাম কান্না করতে করতে বললেন, শিমলা প্লিজ কেঁদো না, আমি আছি তো তোমার সাথে। সাইফুর, তুমি আমাকে কখনো একা ছেড়ে যাবে না তো? আমি কোথাও যাব না। সাইফুর, আমি তোমাকে পার্কে দেখা করতে বলেছিলাম জানো? কেন বলো তো? কারণ আমি তোমাকে সময়ের ব্যবধানে খুব ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি কিছুই চিন্তা করতে পারি না। প্লিজ অ্যাকসেপ্ট মি। আসলে আমি পুলিশ ম্যাম মানে শিমলাকে খুব ভালোবেসে ফেলেছি। ওর মায়াবী চেহারার প্রেমে পড়ে গেছি। শিমলা, তুমি কি বলছো? আমি একটা বেকার ছেলে, কোনো ইনকাম নেই আমার, আমি তোমাকে কিভাবে চালাবো? আমি তো নিজেই চলতে পারি না। অনিচ্ছা সত্ত্বেও কথাগুলো বললাম। তোমার কিছু করার দরকার নেই, তুমি শুধু আমাকে ভালোবাসবে। আমার যা আছে তা দিয়ে আজীবন বসে খেতে পারবো। তাছাড়া আমার এখনো চাকরি আছে। আমি কোনো কথা বললাম না, চুপ করে বসে রইলাম। শিমলা ম্যাম আমার শার্ট ধরে টেনে নিজের গায়ের উপরে ফেললেন, বললেন, বলো আমাকে ভালোবাসো। আমি মাথা নাড়িয়ে হ্যাসূচক উত্তর দিলাম। ম্যাম খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরলেন, আমিও পরে ম্যামকে জড়িয়ে ধরলাম। আমি শিমলার জন্য রিলিজ লেটার নিয়ে আসলাম। এতদিন হাসপাতালে থেকে মেয়েটা কেমন শুকিয়ে গেছে, আমি ওর মায়ায় জড়িয়ে পড়লাম। ম্যামকে নিয়ে হাসপাতাল থেকে বের হতেই ম্যামের সহকারী শাকিল ভাই হাজির হলেন। ম্যাম আমার কাঁধে হাত দিয়ে রুম থেকে বের হচ্ছেন। আমাদের এভাবে দেখে শাকিল ভাই তো অবাক। আরে শাকিল ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শাকিল ভাই, আপনি জানতে চেয়েছিলেন না আপনার ম্যাম আমার কি হয়? আপনাদের ম্যাম হচ্ছে আমার গার্লফ্রেন্ড। আমি ওনার সামনে কথাটা বলতেই ম্যাম লজ্জায় আমার বুকে মুখ গুজলেন। সরি স্যার, আমি চিনতে পারি নাই। আরে আপনি আমাকে স্যার বলছেন কেন? ভাই বললে খুশি হব, তাছাড়া আমি আপনার বয়সে ছোট। ওকে ভাই চলুন। ম্যাম চলুন, আপনাকে বাসায় পৌঁছে দেই। আচ্ছা চলুন। তারপর শাকিল ভাই আমাদের ম্যামের বাসায় ছেড়ে দিলেন। ম্যাম আমি থানায় যাই, অনেক ফাইল পড়ে আছে। আর হ্যাঁ ম্যাম, আপনি সুস্থ না হওয়া পর্যন্ত আসবেন না, আমি সব সামলে নিব।
তারপর শাকিল ভাই সেখান থেকে চলে গেলেন। আমি ম্যামকে নিয়ে বাসায় ঢুকলাম। ম্যামের বাসাটা 3 তলা ছাদ বিশিষ্ট। ম্যামকে আস্তে করে নিয়ে ওনার রুমে শোয়ালাম, মাথায় হাত বুলিয়ে দিলাম। শিমলাকে খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলাম। অনেক রাত হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। আব্বু আম্মু নিশ্চয়ই চিন্তা করছে। শিমলা, তুমি চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো, আমি আসছি। অনেক রাত হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। আমি আবার সকালে আসবো। প্লিজ যেও না, রাত্রে এখানে থেকে যাও। আমার মা বাবা রাজশাহী, আমাদের পুরনো বাড়িতে। আর তারা এখনও জানে না যে আমার এই অবস্থা। আমার খুব ভয় হচ্ছে। তুমি কি বলছো? আমার এখানে থাকাটা উচিত হবে না, সবাই বাজে মন্তব্য করবে। কেউ কিছু বলবে না, আর বললে একদম থানায় নিয়ে ভরে রাখবো। শিমলা অনেক জোরাজোরি করলো। আমি রাজি হয়ে গেলাম, কারণ এই অবস্থায় শিমলাকে একা ফিরে যাওয়া ঠিক হবে না। আব্বুকে ফোন করে বললাম আমি আজ বন্ধুর বাসায় থাকবো, রাতে ফিরতে পারবো না, কোনো চিন্তা না করতে। ঠিক আছে, আমি সোফায় ঘুমাবো। তোমার বিশ্বাস নাই, কি করে বসো। ওকে ওকে। আমি সোফায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে কারো চিৎকার শুনে ঘুম ভেঙে গেছে। উঠে দেখি শিমলা। শিমলা, তোমার কি হয়েছে? চিৎকার করলে কেন? আমি আসলে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছিলাম। ও ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়ো। এই না, আমি একা ঘুমোতে পারবো না, আমার ভয় করছে। তুমি খাটে এসে ঘুমো। আচ্ছা ঘুমাবো, কিন্তু মাঝখানে বালিশ থাকবে। আর এতটুকু সাহস নিয়ে আসামিদের ধরো কিভাবে? স্বপ্ন থেকে ভয় পাও? আসলে পুলিশের পোশাক পরলে শরীরে একটা ভাব চলে আসে। হয়েছে হয়েছে, কেমন সাহসী তা তো দেখতেই পাচ্ছি। এবার ঘুমিয়ে পড়ো। ওকে, গুড নাইট। তারপর মাঝখানে কোল বালিশ দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি শিমলা বাচ্চা মেয়েদের মতো আমার বুকে পরে পা তুলে ঘুমিয়ে আছে। আমি ওকে সরিয়ে ফ্রেশ হয়ে আসলাম। শিমলা ওঠো, ফ্রেশ হয়ে নাও, ঔষধ খেতে হবে। তারপর শিমলা উঠে ফ্রেশ হয়ে নিল। আমি শিমলাকে বাইরে থেকে খাবার এনে খাইয়ে দিলাম। আমি হালকা কিছু খেয়ে নিলাম। এভাবে প্রায় 15 দিন লাগলো শিমলার সুস্থ হতে। সাইফুর, আমি আজকে একটু থানায় যাব। আমি কতদিন যাই না, কত কেস পড়ে আছে কে জানে। ওকে চলো। তারপর শিমলাকে ওর গাড়িতে করে থানায় নিয়ে আসলাম। আমাকে আর শিমলাকে হাতে হাত ধরে আসতে দেখে তারা সবাই অবাক, কারণ কিছুদিন আগে তারা আমাকে ধরে এনেছিল। অবাক হওয়াটা স্বাভাবিক। সবাই দাঁড়িয়ে শিমলাকে সালাম দিল। কেমন আছেন ম্যাডাম? জি আলহামদুলিল্লাহ। তারপর শিমলা আমাকে নিয়ে ওর কেবিনে ঢুকলো। সাইফুর, বলো কি খাবে? স্পেশাল কিছু খাবো। বলো স্পেশাল কি খাবে? আজ তুমি যা খেতে চাইবে তাই খাওয়াবো, কারণ এখন তুমি আমার অতিথি। তোমার মিষ্টি ঠোঁটগুলো খাবো। এটা বাসা না, থানা। এখানে এসব চলবে না। বাসায় যেয়ে নিই, তারপর দেখা যাবে। না আমি এখন খাবো, আমার সহ্য হচ্ছে না। এ বলে আমি শিমলার দিকে এগিয়ে আসতে লাগলাম। শিমলা পিছিয়ে যেতে লাগলো। এই, কাছে আসবে না, আমার লজ্জা করে। আমি ওকে আর কিছু বলতে না দিয়েই 4 ঠোঁট এক করে দিলাম। কি মিষ্টি তোমার ঠোঁট। কিন্তু দরজার দিকে তাকিয়ে দেখি শাকিল ভাই মুচকে আসছে, কারণ দরজাটা খোলা ছিল। আমার চোখ পড়তে শাকিল ভাই চলে গেল। এভাবে 5 মিনিট থাকার পর ছেড়ে জানে মান, তোমার ঠোঁটে তো মিষ্টি কেন? তোমার ঠোঁট দেখলে আমি লোক সামলাতে পারি না, শুধু কিস করতে ইচ্ছে করে। যা লুচু ছেলে, একটুও শরম নেই। সবাই দেখে ফেলবে আমাদের। দেখলে তো ভালো হয়েছে, তাদের একটু সিনেমা দেখার শখ হয়েছে। ওরে শয়তান, যাও, এখন অনেক ফাইল পড়ে আছে। আচ্ছা যাচ্ছি, ফোন করবে কিন্তু। ওকে, যাও। তারপর আমি থানা থেকে বের হতে লাগলাম। বের হতেই বড় ধরনের শক খেলাম। মেয়র জামিল ও তার ভাইয়েরা থানার দিকেই যাচ্ছে। আমি বুঝতে পারলাম কুছ তো গড়বড় হে। ওরা আবার শিমলার কোনো ক্ষতি করবে না তো? শালাকে তো বিশ্বাস নেই। শালা তোদের আজকে পেয়েছি। আমার শিমলার গায়ে হাত তুলেছিস, তোদের একটাকেও বাড়ি ফিরতে দেব না। দেখি তোকে কোন বাপে আয়া বাঁচায়। তাড়াতাড়ি ক্লাবের ছেলেদের ফোন করলাম। সবাই আমার ফ্রেন্ড। কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসলো। রাফি, তোরা এখানে দাঁড়া, আমি ভেতর থেকে আসতেছি। থানার ভেতরে ঢুকলাম। মেয়রের বদমাশ ভাই আমার কলার ধরে বলল, এই কোথায় যাচ্ছিস? মাথায় রক্ত উঠে গেছে। রাগের মাথায় মেয়রের ভাইয়ের কান বরাবর আঘাত করলাম। কান ফেটে রক্ত পড়ছে। থানার ভিতরে চিৎকার শুনে আমার বন্ধুরা চলে আসলো। তারপর মেয়রের লোকদের ধরে বাইরে নিয়ে গেল, কারণ আমার বন্ধুরা ছিল 100 জনের মতো আর ওরা মাত্র 10 জন। শিমলার কেবিনের দিকে নজর গেল। দেখলাম
শিমলার কেবিন বন্ধ আর ভেতরে শিমলার চিৎকার শোনা যাচ্ছে। আমি লাথি মেরে কেবিনের দরজা ভেঙে ফেললাম। দেখি মেয়র জামিল বলছে, শালি, তোকে একবার মেরে ফেলতে চেয়েছি, কিন্তু তোর ভাগ্য ভালো, বেঁচে গেছিস। কিন্তু আজ তোর এমন অবস্থা করব, কোথাও মুখ দেখাতে পারবি না। তারপর শিমলাকে জড়িয়ে ধরে শিমলার চিৎকার করছে। আমি ম্যামের লাঠি নিয়ে ঠাস করে মেয়র জামিলের মাথায় আঘাত করলাম। সারা মাটিতে লুটিয়ে পড়লো। আরেকটা মারতেই শাকিল ভাই আমার লাঠি ধরে ফেললো। সাইফুর ভাই এভাবে মারলে তো মরে যাবে। শালা আগে সুস্থ হোক, তারপর পাছায় গরম ডিম দিব। মেয়র হয়েছে বলে যা ইচ্ছা তাই করবে নাকি? তারপর শিমলা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। শাকিল ভাই, আপনারা থানায় থাকতে এই অসভ্যটা থানায় এসে অসভ্যতামি করার সাহস পায় কি করে? আসলে ভাই, আমি একটা আসামি ধরতে গিয়েছিলাম, এসেই দেখি এই অবস্থা। আর বাকিরা চাকরি হারানোর ভয়ে কিছু বলে না। তারপর পুলিশ অফিসারদের কিছুক্ষণ জ্ঞান দিলাম। ওরা মেয়র জামিলকে টেনে হাসপাতালে নিয়ে গেল। আমিও শিমলাকে নিয়ে বেরিয়ে পড়লাম। শিমলা এখনো আমাকে জোরে ধরে কাঁদছে। আমি গাড়ি ড্রাইভ করে শিমলার বাসার সামনে চলে আসলাম। ওর কান্না যেন কিছুতেই থামছে না। আমি ওকে নিয়ে ওর রুমে গেলাম। তুমি কেন ওদের মারতে গেলে? যদি তোমার কোনো ক্ষতি করে? ও বদমাসটা আমার কিছুই করতে পারবে না। ও তোমার সাথে অসভ্যতামি করার চেষ্টা করেছে। তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলো তো? এত ভালোবাসো আমায়? হুম বিয়ে করবে আমায়? হুম সত্যি? সত্যি, সত্যি। সাইফুল, তুমি আজ আমার কাছে যা চাও আমি তাই দিব। সত্যি দিবা? হুম। আমি শুধু তোমার গোলাপি ঠোঁটের কোমল পরশ পেতে চাই। এই বলে আমি শিমলার খুব কাছে চলে আসলাম। দুজনেই নিঃশ্বাস ভারী হয়ে আসছে। শিমলা বিছানায় পড়ে গেল। বাকিটা ইতিহাস, আমাদের মধ্যে থাক। শিমলা, আজকে তোমাকে মা বাবার কাছে নিয়ে যাব, কিন্তু শোনো, আমি আগে বাসায় যাব, তার কিছুক্ষণ পর তুমি বাসায় আসবে। শিমলাকে সব বুঝিয়ে দিলাম। আমি বাসায় চলে আসলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। সারাদিন অনেক ধকল গেছে। বিছানায় শুতেই ঘুমের রাতে হারিয়ে গেলাম। কিছুক্ষণ পর শিমলা আমাদের বাসায় আসলো। কলিং বেল চাপ দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু শিমলাকে আগে থেকে চিনে, কারণ শিমলা এর আগে একবার আমাদের বাড়িতে এসে, যাই হোক, আপনারা হয়তোবা গল্পের মাঝখানে যারা যারা শুনেছেন তারা অবশ্যই টের পাবেন কেন এসেছিল আমাদের বাসায়। আন্টি, আপনার ছেলে কোথায়? আমি ওকে অ্যারেস্ট করতে এসেছি। কেন মা, আমার সাইফুল কি করেছে? শিমলার কথা শুনে আম্মু আর হাসি থামাতে পারছে না। মা, আমার ছেলে কোনো মেয়ের মন চুরি করেছে শুনি আমি তার চাঁদ মুখখানা দেখতে চাই। কার আবার? আমার? কথাটা বলে শিমলা জিহ্বায় কামড় দিল। আয় হায়, কি বলে ফেললো! শিমলা লজ্জায় মাথা তুলতে পারছে না। আম্মু বিষয়টা বুঝতে পেরে মুচকি হাসি দিল। ও মা, তাই নাকি? আমার সাইফুল তোমার মন চুরি করেছে? আমার অপদার্থ ছেলেটা এতদিনে একটা কাজের কাজ করলো। এত মিষ্টি একটা মেয়ে। শিমলা আম্মুর পা ছুঁয়ে সালাম করলো। মা আর শিমলা নিচে বসে আছে। আমি রুমে নাক টেনে ঘুমিয়ে আছি। হঠাৎ কে যেন আমার পা ধরে টেনে খাটায় নিচে ফেলে দিল। আমি চিৎকার করে উঠলাম, কোন শালারে আমার ঘুমটা নষ্ট করলো? আমি তোর শালা। কি হয়েছে বলছি তো নাকি? তলে তলে টেম্পু চালাও আমরা বললেই হরতাল। নিচে গিয়ে দেখ কি হয়েছে। হারামি আমার মন ভেঙে দিল। ঠাড়া পড়বো তোর উপর। তারপর নিচে নেমে দেখি আম্মু, আব্বু আর আমার ছোট বোন তাহমিনা মিলে শিমলার সাথে গল্প করছে। আম্মু বলল, কি ব্যাপার আমার গুণধর ছেলে? এত এগিয়েছেন আর আমরা কিছুই জানি না? এত মিষ্টি একটা মেয়ের মন চুরি করেছে অথচ আমরা কিছুই জানি না? আমি লজ্জায় শেষ। তোরা কেউ মাইরা না আমারে? আন্টি, আমার মাম্মি আর বাপি সাইফুরকে দেখতে চেয়েছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কালকে সাইফুরকে নিয়ে রাজশাহী রওনা দিব আর আমাদের বিয়ের কথাটা ফাইনাল করব। আব্বু আম্মু রাজি হলো। তারপর শিমলা বাসার দিকে রওনা দিল, কিন্তু আম্মু যেতে দিল না। মা, শিমলা, আজকে তুমি এখানেই থাকো, এখান থেকেই রওনা দিও। ওকে আন্টি। আন্টি না, আম্মু বলো। ওকে আম্মু। সেদিন রাতে শিমলা আমাদের বাড়ি থেকে যায়। রাতে অনেক গল্প করলাম। তারপর সবাই যে যার মতো ঘুমিয়ে পড়লাম। আমি আমার রুমে আর শিমলা আমার বোন তাহমিনার রুমে ঘুমিয়ে পড়লাম। সকালে ভোরে শিমলা আমাকে জাগিয়ে আব্বু আম্মুকে সালাম করে সবার থেকে বিদায় নিয়ে আমি
আর সিমলা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম। আমি রাজশাহীর কিছুই চিনি না, জীবনে প্রথম যাব, কি কাণ্ড। আমি আর সিমলা ট্রেনে উঠলাম। স্টেশনে যে কত মানুষ আমাকে, তার কোনো হিসাব নেই, কারণ আমি পুলিশিনীর বয়ফ্রেন্ড। সো দর্শকেরা, পারলে পুলিশিনীকে বিয়ে করো, তাহলে রাস্তায় রাস্তায় সালাম পাবা। ট্রেনে উঠে সিমলাকে জানালার পাশে সিটটা দিলাম। সিমলা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। ট্রেন চলছে, আমি বাইরে প্রকৃতি দেখছি। কিছুক্ষণ পর সিমলাকে উঠিয়ে হালকা কিছু খাইয়ে দিলাম, সাথে আমিও খেয়ে নিলাম। ট্রেন আমাদের গন্তব্য স্টেশনে থামলো। আমি সিমলাকে বললাম, সিমলা, ট্রেন তো থেমে গেছে, আমরা কি এখন নামবো? ও হ্যাঁ, নামো। তারপর আমরা সিমলাদের বাসার দিকে রওনা দিলাম। বাড়িটা অনেক পুরনো, কিন্তু সৌন্দর্যের কোনো কমতি নেই। 3 তলা বাড়ি। আমরা বাসার ভেতরে ঢুকতে অনেকগুলো মেকআপ সুন্দরী আমাদের ঘিরে ধরলো। শিমলা, এটা নিশ্চয়ই এটা আমাদের দুলা ভাই। ওহ, কি কিউট! কোথায় পেলি এই হিরো? আমি লজ্জায় মাথা তুলতে পারছি না। আগে পরিচয় হলে দুলা ভাইকে নিয়ে পালিয়ে যেতাম। সিমলা রেগে গিয়ে চোখ গরম করে ওই মেকআপ সুন্দরীকে তার দিকে তাকালো। তখন 40 বছরের মহিলা এসে বলল, মা শিমলা, সাইফুর বাবাজিকে খেতে ডাক। আমি বুঝতে পারলাম উনি সিমলার মাম্মি। আমি ওনাকে সালাম করলাম, উনি আমাকে ধরে ফেললেন। তারপর আঙ্কেল আন্টি আমার মা বাবা সম্পর্কে জিজ্ঞাসা করলো। আঙ্কেল বলল, বাবা, তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে। তার চেয়ে বড় কথা হলো তোমাকে সিমলা পছন্দ করেছে। ওর পছন্দই আমাদের কাছে সব। আমি চাই তোমার বাবা মার সাথে কথা বলে তাড়াতাড়ি তোমাদের বিয়েটা দিয়ে দিতে। আঙ্কেল, আপনারা যা ভালো মনে করেন। সিমলা বিয়ের কথা শুনেই মাথাটা নিচু করে আছে লজ্জায়। আমরা খাবারের পর্ব শেষ করলাম। সিমলা আমাকে আমার থাকার রুমটা দেখিয়ে দিল। রুমটা বেশ সাজানো গোছানো। রুমে ঢুকে সিমলা দরজা বন্ধ করে দিল। দৌড়ে এসে আমাকে জোরে ধরলো। কি ব্যাপার সিমলা, আজ তো খুশি খুশি লাগছে? সিমলা লজ্জায় মাথা ঘুষে আছে। এসো, তোমার লজ্জা দূর করে দেই। সিমলা চলে যেতে লাগলো। আমি হাত ধরে টেনে ফেললাম, টেনে ও ঠোঁট চেপে ধরলাম। কি মিষ্টি! হঠাৎ কোথায় যেন একটা 6-7 বছরের মেয়ে এসে বলল, এই ছেলে, তুমি আমার আবুকে কিস করলে কেন? আমাকে চোখে দেখো না, আমি কি কিউট? হাজারো ছেলেরা আমার উপর বাস খায়, থুকু ক্রাশ খায়। আমি পিচ্চিটার কথা শুনে 1 মিনিট পাগল ছিলাম। কাম সারছে, বলে কি পিচ্ছি এটা? এই পিচ্ছি, তোমার উপর ছেলেরা বাস খায়, থুকু ক্রাশ খায়, ঢপ দেওয়ার জায়গা পাও না? এই বুইরা খাটাস, একদম পিচ্চি বলবে না। আমার বয়স 6 বছর, আর আমি জানি আমি দেখতে অনেক সুন্দরী, আপুর চাইতেও। না না, তুমি তো ঐশ্বরিয়া রায়ের মতো সুন্দরী। কি বলো তুমি? আমার সাথে ঐশ্বরিয়া রায়ের যায়? কথায় শেহজাদি আর কথায় হারামজাদি। আমি হলাম শেহজাদি। হায় হায়, কয় কি পিচ্ছিটা! আল্লাহ, দড়ি ফেলাও, আমি উপরে উঠা যাই। আর বুইরা খাটাস, তুমি চাইলে আমাকে প্রপোজ করার একটা চান্স নিতে পারো। অ্যাকসেপ্ট করব কি করব না সেটা পরে ভেবে দেখব। হায়, তুমি এসব শোনার আগে আমাকে নিল না কেন? বিথি, তুই যাবি এখান থেকে? যাচ্ছি যাচ্ছি। আর এই হিরো, শোনো, চান্স মিস করিও না, পরে পস্তাবে। বিথি চলে গেল। আমি আর সিমলা হাসতে লাগলাম। বিথি মেয়েটা বয়সের চাইতেও বেশি পাকনা, একদিনে যে কোনো ছেলের মাথা খারাপ করে দিবে। দর্শক ভাইরা সাবধান থাকেন কিন্তু। সিমলা আমাকে একটা উম্মা দিয়ে চলে গেল। আমি একটু ঘুমিয়ে পড়লাম। সারাদিন অনেক জার্নি করেছি, খুব ক্লান্ত লাগছে। শুয়ে পড়তে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। বিকেলে সিমলার ডাকে ঘুম ভাঙলো। ক্লান্ত শরীর নিয়ে উঠতে মন চাইছে না, তবুও উঠলাম। কি ব্যাপার সাহেব, ঘুম ভাঙলো? কোথায় একটু আদর করবে না করে উনি শুধু ঘুমোয়। আমার লক্ষ্মীটি রাগ করে না, আসলে খুব ক্লান্ত লাগছে, তাই উঠতে মন চাইছে না। ও আচ্ছা, শোনো, তোমার ওঠা লাগবে না, আমি তোমার খাবার নিয়ে আসছি। আচ্ছা। সিমলা আমার রুম থেকে চলে গেল। সবাই রাতের খাবারের জন্য বসলো। আম্মু, ও ক্লান্ত অনেক, জার্নি করে আসছি তো। মাম্মি, তুমি আমাকে খাবার দাও, দিয়ে আসছি। আচ্ছা মানে, সিমলা খাবার নিয়ে আমার রুমে আসলো। আমার বাবুটা, ওঠো, খাবার খাবে তো। তুমি খেয়েছো? নিশ্চয়ই খাওনি, এসো আমার সাথে খাবে। তারপর আমি আর সিমলা একে অপরকে খাইয়ে দিতে লাগলাম। হঠাৎ আমার মুখে প্রচুর ঝাল অনুভব করলাম। আমি ঝাল একদম খেতে পারি না। আমি কোনো কথা বলতে পারছিলাম না।
শিমলা আমাকে পানি দিল, পানি খেয়ে ঝাল আরো দ্বিগুণ বেড়ে গেল। কি সাহেব, ঝাল গেল? আচমকা শিমলা আমাকে টেনে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিল। মুহূর্তে আমার সব ঝাল দূর হয়ে গেল। ঝাল না যে কোনো উপায় আছে? যে মিষ্টি খেলাম, খাবারটুকু খেয়ে নিলাম। শিমলা, কিছু বলবে? ও, বুঝতে পেরেছি, বিয়ের আগেই তো সব সেরে ফেলছো, এখন বলতে কিসের এত লজ্জা? তারপর শিমলা আমাকে উম্মা দিয়ে চলে গেল। পরের দিন আমি আর শিমলা ঢাকায় ফিরে আসার প্রস্তুতি নিচ্ছি, তার জন্য আমি রেডি হচ্ছি, সাথে শিমলাও। এমন সময় আমার রুমে শিমলার পিচ্চি বোন বিথি এসে হাজির। কিরে বুইরা খাটাস, চান্স না নিয়ে চলে যাচ্ছিস? আমার বোনের মধ্যে কি পেয়েছিস যে আমার মধ্যে নেই? হালার হুমন্দির বইনে বলে কি? তুই কি মিস করছিস নিজেও জানিস না। মাহিরালা, এক জ্বালায় বাঁচি না ঘরে ঢুকছে সাপ, আর এক জ্বালায় বাঁচি না বউটি কয় বাপ। আমার সোনার কিউট শালিকা, আমি তোমার বোনকে ভালোবাসি চিরদিন। আমার আকাশ তোমার বইনের বাতাস, তোমার গলায় দিছে ফাঁসি। আমার সোনার পাকনা পিচ্চি শালিকা, আমি তোমার বোনকে ভালোবাসি। কি গানটা সুন্দর না? যা হারামজাদা, আর কোনো দিন যেন তোর মুখ না দেখি বুইরা খাটাস। আমার হুমন্দির বোন রাগ করছে মনে হয়। শোনো শালিকা, তোমার বোনের সাথে আমার ইয়েটি হয়ে গেছে, তাই তোমাকে নিয়ে ভাবার টাইম নাই, বুঝলা? ওমা কি কাণ্ড! ও তাহলে আমি এখন যাই। এই বলে বিথি দৌড়ে চলে গেল। আমি পিছন থেকে ডাকলাম, ওই হুমন্দির বোন আয়, তরে নিয়ে পালায় যাই। শিমলা সেজে গুজে রেডি। আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আজকে আমার পাগলিটাকে পরীর মতো দেখাচ্ছে। একবার বিয়েটা করেন নেই, তারপর সুদে আসলে বের করব। তার উপর আবার বউয়ের পয়সায় বসে খাবো, কি কাণ্ড! শাশুড়ি মা আর শ্বশুর ফাদারের কাছ থেকে বিদায় নিয়ে আমি আর আমার পাগলিটা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি ঢাকায় পৌঁছে সোজা আমাদের বাড়িতে চলে আসলাম। কিরে বাবা, তোরা আসতে কোনো সমস্যা হয়নি তো? না আম্মু, কোনো সমস্যা হয়নি। এবার ভিতরে আয়। আর শোন, আগামী সোমবার তোর আর শিমলা মামনির বিয়ে। আমি শিমলার মামনির আমার সাথে কথা বলেছি, তারা সম্মতি দিয়েছেন, তারা আগামীকাল চলে আসবেন। আম্মু, তুমি কি সত্যি বলছো? আমি খুশিতে আম্মুকে জড়িয়ে ধরলাম। শিমলাও আজ ভীষণ খুশি। আমি রুমে গিয়ে একটা ব্রেক ডান্স দিলাম, তারপর ফ্রেশ হলাম। আজ সোমবার আমার বিয়া। ঠেলা সামলাও, আমার মতো পিচ্ছি পোলায় আবার বিয়াও করে, ভাবা যায় এগুলা? শিমলা আর আমি বিয়ের পিড়িতে বসলাম। কাজী হুমন্দির ভূতে আমার কবুল কইতে কয়। আমি ভাবতেছি কবুল কমু নাকি আবুল কমু। দর্শক ভাইরা কি বলেন, কোনটা কমু? আরে আমি জানি তোমরা কইবা আবুল কইতে, কিন্তু আমি এত বোকা না। আমি এদিকে আবুল কই আর তোমরা আমার বউ নিয়ে ভাগো। এই ধান্দায় আছো তাই না? তা হবে না চান্দু। বিয়ের কাজ সম্পূর্ণ হলো। আজকে মগো বাসের রাত, বাসর রাত। আমি ছাদের উপরে বসে আছি। আজকে একটু ভয় লাগে কেন? বিয়ের আগেই তো সব শেষ করলাম, তখন ভয় করে নাই, কিন্তু এখন কেন করে? এমন সময় আমার ডেঞ্জারাস পিচ্চি শালিকা বিথি ছাদে এসে হাজির। কিরে বুইরা খাটাস, কান্ত শালি, আর আমার মতো সুন্দরীর চান্স টাস মিস করলি। এবার যা, বাসর ঘরে আমার বোন তোর বাস দেওয়ার জন্য বসে আছে। বিথি, ও বিথি, আমার শয়তানের হাড্ডি শালিকা, আমি ভাবতেছি আমার ফ্রেন্ড লিস্টে কিছু ছেঁচড়া ফ্রেন্ড আছে যারা চোরের মতো গল্প শোনে আর চোরের মতো চলে যায়। তাদের সাথে তোর বিয়ে দিমু। তুই কি পারবি ওইগুলারে টাইট দিতে? কসকি মামা, থুকু দুলা গাই, থুকু দুলা ভাই। পারুম না মানে? একবার আমার উপর সাইরা দে, দেখ কি করি। ঠিক আছে, তুই পারতে থাক, আমি বাসর ঘরে আহি। দৌড় দিয়ে বাসর ঘরে প্রবেশ করলাম। ঢুকতেই দেখি আমার সোনা বউ পুলিশ ম্যাম কোমরে কাপড় বেঁধে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। এসেই ঠাস ঠাস। আপনারা কি ভাবছেন আমাকে চর মারছে? না রে ভাই, তোমরা এমনি একটু বেশি বুঝো। আমার পুলিশ বউ তো ঠাস ঠাস করে দরজা লক করছে। কি রে শ্বশুরের পোলা, এখন তোর আসার সময় হলো? শোন, দেরি করে আসার অপরাধে 100 বার কান ধরে উঠবস করবি, না হয় 100টা লাঠির বাড়ি খাবি।
বল কোনটা করবি? না মানলে তোর বাসর বাদ। শিমলা প্রচণ্ড রেগে ফুসফুস করতেছে, মনে হয় এখনই বোম ব্লাস্ট হবে। আমার সোনা বউ, পুলিশ বউ, আমি তোমার সব শাস্তি মাথা পেতে নেব, কিন্তু বাসর বাদ দিতে পারবো না। কি আর করবো, পুলিশ বউয়ের আদেশ। 10 বার উঠে 10 বার বসলাম। পুলিশ বউ বলল হয়েছে, আর ধরতে হবে না, শাস্তি মওকুফ করা হলো। আমি তো খুশির ঠেলায় আমার পুলিশ বউরে নিয়ে একটা কাপড় ডান্স দিলাম। তারপর পুলিশ মহাপরিচালক মানে আমার বউরে বললাম, চলো না আমরা অপারেশন বাসরাস স্টার্ট করি। যা শয়তান, আমার বুঝি লজ্জা করে না? ওরে আমার সোনা বউরে, বাসরিতে জামাই পিটায়, ওনার আবার লজ্জা, ন্যাকামড় জ্বালায় বাঁচি না। তারপর আমি আর আমার পুলিশ গার্লফ্রেন্ড টুকু, এখন তো বউ, ওরে নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লাম, আর টাইম লস না করে বিভিন্ন অপারেশন শুরু করলাম। সকালবেলা রেশমি চুলের ঘ্রাণে আমার ঘুম ভাঙলো। পুলিশিনী বউটা আমার পাগল করে দিবে। কি সাহেব, ঘুম ভাঙলো? এবার উঠুন। না, আগে 2টা পাপ্পি দাও, তারপর উঠবো, না হয় উঠবো না। নো নেভার, রাতে অনেক দিয়েছি, এখন আর হবে না। উঠো, না হলে পানি ঢেলে দিব। না, আমি পাপ্পি ছাড়া উঠবো না। 2টা দিতে পারবো না, একটা হলে রাজি। রাজি। উম্মা, উম্মা। সকালে বউয়ের চুমুর কি ফিলিংস রে বাবা। এইবার উঠে ফ্রেশ হয়ে নিলাম। এখন আমি ভালো একটা জব করি, কতদিন আর বউয়ের বসে খামু, একটা প্রেস্টিজ আছে না। এদিকে শিমলার প্রসব পেন শুরু হয়ে গেছে। আমরা শিমলাকে নিয়ে হসপিটালে আসলাম, শিমলাকে আইসিইউতে পাঠালাম। আমি সহ বাকি সবাই কাঁদছে। এরই মধ্যে আইসিইউ থেকে একজন ডাক্তার বের হলেন। আমি দৌড়ে তার কাছে গেলাম। ডাক্তার, আমার ওয়াইফের কি অবস্থা? ও ঠিক আছে তো? অবস্থা বেশি ভালো না, আমরা যে কোনো একজনকে বাঁচাতে পারবো। ডাক্তারের কথা শুনে আমার পুরো শরীর থরথর করে কাঁপছে। ডাক্তার বললেন, এবার বলুন আপনি কাকে বাঁচাতে চান, সন্তান নাকি স্ত্রী? ডাক্তার, আপনি আমার শিমলাকে বাঁচান। শিমলা বেঁচে থাকলে আমি সন্তান পাবো। আপনি ভেঙে পড়বেন না, আপনার স্ত্রী এবং সন্তান দুজনেই ভালো আছে। আপনার কিউট একটা কন্যা সন্তান হয়েছে। আমি তো খুশিতে আত্মহারা। আপনি সত্যি বলছেন ডাক্তার? সত্যি। কিন্তু তখন মিথ্যা বললেন কেন? আসলে বলতে বলেছিল, কিন্তু আমি বলতে পারলাম না, আপনি কষ্ট পাবেন বলে। এখন আপনি আপনার ওয়াইফের সাথে দেখা করতে পারেন। আমি এক করে শিমলার কেবিনে প্রবেশ করলাম। দেখি শিমলা বাবুটাকে চুমু খাচ্ছে। আমি শিমলার পাশে গিয়ে মুখ গোমরা করে বসে রইলাম। কি সাহেব, মন খারাপ কেন? খুশি হয়নি? তুমি ডাক্তারকে মিথ্যা বলেছিলে কেন? জানো আমার কত কষ্ট হয়েছিল তখন? সরি আমার জানুটা, আর এমন হবে না। আমি দেখতে চেয়েছিলাম আমার পাগলটা আমাকে কতটা ভালোবাসে, কিন্তু ডক্টর সব গোলমাল করে দিল। আমি শিমলার কপালে চুমু খেয়ে বললাম, আর কখনো এমন করবে না। তারপর আমার বাবুটার দিকে তাকালাম। দেখতে অনেক কিউট, একদম মায়ের মতো। ভাবতেছি এইটারও পুলিশ বানামু। আপনারা কি কন? ধুর, আপনারা বললে বানামু আর না বললে বানামু। তারপর সবাই এসে আমার বাবুকে কোলে নিল। আমার মেয়ের বয়স এখন 3 বছর, একদম মায়ের মতো রাগী। কোলে না নিলেই মায়ের শুরু করে। তো দর্শকরা, তোমরা মোর মাইয়াডার লাগিয়া দোয়া হইরো। এখন মুই আহি। সমাপ্ত। হে গাইস, গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে? আই হোপ গল্পটা আপনাদের কাছে ভালোই লাগছে। তো জানি না ভালো লাগছে কিনা, অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না। আর আপনি যদি, আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি আপনারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ, কেন? সাবস্ক্রাইব করলে কি সমস্যা? অনেক কষ্ট করে ভিডিও বানাই। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং 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 ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।